হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের স্বাগতম। তো চিত্ত শান্ত রেখে তোমরা এবারে মোটামুটি নিজেদেরকে পরীক্ষার জন্য টোটালি ফুলফিল প্রিপেয়ার করে নাও এবং অতি অবশ্যই তোমরা তোমাদের যে পড়াশোনাগুলো করেছো সেগুলোকে রিকল করতে শুরু করো, কারণ আগামী রবিবার পরীক্ষা। তো নবম দশম পরীক্ষার জন্য স্পেশাল বেশ কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এইগুলো যদিও একাদশ দ্বাদশের ক্ষেত্রে খুবই উপযোগী। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে হাজির করেছি সেটা শুধুমাত্র ইউরোপের অংশ। তো অতি অবশ্যই ইউরোপের প্রথম দিক থেকেই অর্থাৎ ফরাসি বিপ্লব থেকেই আমি মোটামুটি এখানেতে প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এগুলো টোটালি একদম পাই টু পাই হিসেব, অর্থাৎ লাইন ধরে বইগুলো নবম শ্রেণী এবং নবম শ্রেণীর বইগুলোকে ধরেই অতি অবশ্যই এটা তোমাদের সামনে হাজির করছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকে প্রথম প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সে রাজতন্ত্র ছিল কেমন? এ দৈবানুগৃহীত, বি রাজতান্ত্রিক, সি প্রজাতান্ত্রিক, ডি অতিরাষ্ট্রিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দৈবানুগৃহীত। অর্থাৎ রাজারা যে রাজপদ পেয়েছেন বা সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা হচ্ছে দেবতাদের অনুগৃহীত দ্বারা। পরের প্রশ্ন, ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থান ঘটে রাজা ত্রয়োদশ লুই এবং তার মন্ত্রীর হাত ধরে। সেই মন্ত্রী অর্থাৎ তিনি কে ছিলেন? এ পলিগনাক, বি মিরাব্বো, সি কার্ডিনাল রিজলু, ডি লুইবেক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কার্ডিনাল রিজলুর হাত ধরে। পরের প্রশ্ন, ফ্রান্সে কাদের অর্থলোলুপ নেগড়ে বলা হতো? এ যাজকদের, বি অভিজাতদের, সি তৃতীয় শ্রেণীর লোকেদের, ডি ইন্টেন্ডেন্টদের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইন্টেন্ডেন্ট। তো ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ যেমন নেগড়ে বলা হতো এবং এই ইন্টেন্ডেন্টরা ছিল রাজস্ব আদায়কারী কর্মচারী। হ্যাঁ, যাজক অভিজাতবাদ দিয়ে তৃতীয় শ্রেণীর মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করতেন এরা। কেমন রাজস্ব আদায়কারী কর্মচারী ছিল ইন্টেন্ডেন্টরা। পরের প্রশ্ন, ফ্রান্সের রাজা ছিলেন লোক্স রেক্স। তো এই লোক্স রেক্স কথার অর্থ হলো এ নিজস্ব আইন, বি সাক্ষাৎ আইন, সি রাজ আইন, ডি প্রজাতান্ত্রিক আইন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাক্ষাৎ আইন। মানে লোক্স রেক্স এই যে কথাটা, এর অর্থ হচ্ছে সাক্ষাৎ আইন, মানে রাজাই ছিলেন সাক্ষাৎ আইন। পরের প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? এ অ্যাডাম স্মিথ, বি চতুর্দশ লুই, সি লুই ফিলিপ, ডি ঐতিহাসিক রাইকার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। কারণ ফ্রান্সে যাজক ও প্লাস অভিজাত এরা সরকারকে কোনো প্রকার কর দিত না। শুধুমাত্র তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেট এরাই শুধুমাত্র সরকারকে কর দিতে বাধ্য ছিল। সেই জন্যই, এবং যত সম্পত্তির অধিকারী ছিল যাজক আর অভিজাতরা, আর তৃতীয় শ্রেণীর কোনো সম্পত্তি বেশি ছিল না, তবুও তাদেরকে সকল প্রকার করের বোঝা বইতে হতো। সেই জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। পরের প্রশ্ন, ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এ চতুর্দশ লুই, বি ত্রয়োদশ লুই, সি পঞ্চদশ লুই, ডি ষোড়শ লুই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পঞ্চদশ লুই। তো সপ্তবর্ষের যুদ্ধ কবে হয়েছিল? সপ্তবর্ষের যুদ্ধ 1756 থেকে 61, এই 7 বছর ধরে হয়েছিল। পরে রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি আন্তোয়ানেট ছিলেন কোন দেশের রাজকন্যা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান দেখা যাক, এ নেদারল্যান্ডের রাজকন্যা, বি স্কটল্যান্ডের রাজকন্যা, সি হল্যান্ডের রাজকন্যা, ডি অস্ট্রিয়ার রাজকন্যা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অস্ট্রিয়ার রাজকন্যা। তো ষোড়শ লুইয়ের স্ত্রী মারি আন্তোয়ানেট ছিলেন অস্ট্রিয়া এই রাজ্যের রাজকন্যা। পরে
ফ্রান্সে তামাকজাত ও মদ পণ্যের উপর নেওয়া হতো যে কর। এ গ্যাবেল, বি করভি, সি টাইল, ডি এডস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এডস। পরের প্রশ্ন, কন্ট্যাক্ট অফ প্রেসি নামক স্বেচ্ছাকরটি যারা রাজাকে দিত। এ যাজকরা, বি অভিজাতরা, সি বুর্জোয়ারা, ডি কেউই না। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ যাজকরা সরকারকে বা রাজাকে ষোড়শ লুইকে এই কন্ট্যাক্ট অফ প্রেসি নামক একটি স্বেচ্ছাকর দিত। ফ্রান্সে অসিয়ারিজম বলতে বোঝায় পূর্বতন সমাজ। এই পূর্বতন সমাজ কত বছরের ইতিহাস ছিল? এ 100 বছরের ইতিহাস, বি 200 বছরের ইতিহাস, সি 300 বছরের ইতিহাস, ডি 400 বছরের ইতিহাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রায় 300 বছরের ইতিহাসকে অসিয়াজ রেজিম বা পূর্বতন সমাজ বলা হতো ফ্রান্সে। পরের প্রশ্ন, ফরাসি সমাজ ব্যবস্থায় কারা লর্ড, ব্যারন বা মার্কুইস ইত্যাদি খেতাব পেতেন? এ যাজকরা, বি অভিজাতরা, সি তৃতীয় শ্রেণীর মানুষরা, ডি বুর্জোয়ারা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অভিজাতদের এই লর্ড, ব্যারন বা মার্কুইস ইত্যাদি উপাধিগুলো রাজারা দিতেন আর কি, তাদের সামরিক কর্তৃত্বের জন্য। পরের প্রশ্ন, বুর্জোয়া শব্দের কীভাবে উৎপত্তি হয়েছে? এ বাগর থেকে, বি বার্গার থেকে, সি বেগার থেকে, ডি উপরে কোনোটাই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বার্গার থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স গ্রন্থটি কার লেখা? এ রুসোর, বি মন্তেস্কু, সি ভলতেয়ার, ডি এলেম্বার্ট। তাহলে ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটির লেখক হচ্ছেন, উত্তর হবে অপশান এ রুসো। আর রুসোর আরেকটা গ্রন্থের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট বা দ্য কন্ট্যাক্ট সোশিয়াল, যেটার বাংলা অর্থ হচ্ছে সামাজিক চুক্তি, হচ্ছে সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে সামাজিক চুক্তি, এতে তিনি বলেছেন যে সমাজে প্রত্যেকটা মানুষ সমানভাবে জন্মগ্রহণ করে, বা এ বেবি ব্রন ফ্রিলি বাট হি ওয়াজ বাইসেন্ট এভরিহোয়ার, মানে প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন বা স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু পৃথিবীতে আসার পর সে চারিদিকে শৃঙ্খলিত হয়। পরের প্রশ্ন, ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি কার লেখা? এ তুর্গো, বি মিরাব্বো, সি নেমুর, ডি কোয়েজনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোয়েজনে। পরের প্রশ্ন, তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়ে এরা সকলেই কার অর্থমন্ত্রী ছিলেন? এ চতুর্দশ লুই, বি পঞ্চদশ লুই, সি ষোড়শ লুই, ডি অষ্টাদশ লুই। তো প্রত্যেকেই ছিলেন অপশান সি, সঠিক উত্তর হচ্ছে ষোড়শ লুইয়ের মন্ত্রী ছিলেন তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয় প্রত্যেকেই। পরের প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে টালির দিবস কোন দিন? এ 7ই জুলাই 1788 খ্রিস্টাব্দ, বি 7ই জুলাই 1789 খ্রিস্টাব্দ, সি 7ই জুন 1788 খ্রিস্টাব্দ, ডি 7ই জুন 1789 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 7ই জুলাই 1788 খ্রিস্টাব্দ, এটিকে বলা হচ্ছে টালির দিবস। পরের প্রশ্ন, 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে কতই মে প্রথম স্টেট জেনারেল অধিবেশন শুরু হয়েছিল? এ 5ই মার্চ, বি 5ই মে, সি 5ই এপ্রিল, ডি 5ই জুন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 5ই মে। পরের প্রশ্ন, ফ্রান্সে এতদিন পর্যন্ত কক্ষপিছু ভোট কার্যকরী ছিল এখান থেকে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দ থেকে কার্যকরী হয়েছিল কি ভোট? এ দলপিছু ভোট, বি শ্রেণীপিছু ভোট, সি অভিজাত পিছু ভোট, ডি মাথাপিছু ভোট। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, মাথাপিছু ভোট। তো ফরাসি বিপ্লবের পূর্বে দেখা যেত ফ্রান্সে ভোট ব্যবস্থা ছিল এই রকম, যাজকরা একটা ঘরে বসতো, অভিজাতরা ঘরে একটা বসতো, আর তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেট একটা ঘরে বসতো। এটা ছিল যাজকদের, এটা হচ্ছে অভিজাত, আর এটা হচ্ছে থার্ড এস্টেট তৃতীয় শ্রেণী।
তাহলে যাজক আর অভিজাতরা তাদের সুবিধার জন্য একটা প্লাস একটা ভোট, একটা প্লাস একটা সমান দুটো ভোট হয়ে যেত, আর এদের একটা ভোট হতো শুধুমাত্র তৃতীয় শ্রেণীর, যার ফলে এরা হয়ে যেত সংখ্যাগরিষ্ঠ আর তৃতীয় শ্রেণীর সংখ্যালঘিষ্ঠ। এই ব্যবস্থাটার পুরো চেঞ্জ করার জন্যই হয়েছে এই মাথাপিছু ভোট কার্যকরী হয়েছিল ফ্রান্সে। পরে প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় সম্পদের সদস্যরা সভাকক্ষে তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন এবং তারা কার নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এ জিয়াতর, বি মিরাব্বোর, সি লাফায়েত, ডি কার্লের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিয়াতর নেতৃত্বে। পরে প্রশ্ন, 1790 খ্রিস্টাব্দে 20 জুন টেনিস কোর্টে শপথনামা গ্রহণ করেছিলেন কোন সম্পদের মানুষরা? অপশানগুলো দেখো, এ যাজকরা, বি অভিজাতরা, সি তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা, ডি এদের কেউই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা। পরে প্রশ্ন, প্যারিসের উত্তেজিত জনতা কারারক্ষীদের অধিকর্তা কাকে হত্যা করে বাস্তিল দুর্গ দখল করেন? এ মিরাব্বোকে, বি দ্য লুনেকে, সি জ্যাকার্ডকে, ডি রোলাংকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্য লুনেকে। লুনে ছিলেন ওই সময় কারারক্ষীদের অধিকর্তা, তাকে তৃতীয় শ্রেণীর মানুষরা অতি অবশ্যই হত্যা করেন এবং বাস্তিল দুর্গের যে নিরীহ মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করেন। পরে প্রশ্ন, ফ্রান্সের প্যারিস নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত হয়েছিল যে সেনাবাহিনী তার নাম হলো এ এরিস গার্ড, বি হোমগার্ড, সি প্যারিস গার্ড, ডি ন্যাশনাল গার্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ন্যাশনাল গার্ড। তো ফ্রান্সের যে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সেনাবাহিনী তার নাম হচ্ছে ন্যাশনাল গার্ড। পরে প্রশ্ন, ফ্রেঞ্চ রেভলিউশন এই যে গ্রন্থটি তার লেখককে? এ ঐতিহাসিক গুডউইন, বি ঐতিহাসিক রাইকার, সি ঐতিহাসিক বার্লিও, ডি ঐতিহাসিক রোমিও। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঐতিহাসিক গুডউইন। ফ্রেঞ্চ রেভলিউশন খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, মনে রাখবে এটা। পরের প্রশ্ন, ফ্রান্সের ক্যাথলিক চার্চগুলির মধ্যে চারটি গোষ্ঠী ছিল, এদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ছিল, এই কারণেই গড়ে উঠেছিল সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামে একটি সংগঠন, যার অর্থ হলো এ ফরাসি সংবিধান, বি রাজাদের সংবিধান, সি প্রজাদের সংবিধান, ডি ধর্মযাজকদের সংবিধান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ধর্মযাজকদের সংবিধান। এবং এই সংবিধান মেনে তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, অর্থাৎ চারটি গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল, কোথায় না ক্যাথলিক চার্চের, তাদের দ্বন্দ্বগুলির অবসান করানো হয়েছিল যে আইন অনুসারে, সেটির নাম হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি, যা ধর্মযাজকদের সংবিধান নামে পরিচিত। পরে প্রশ্ন, ফ্রান্সের সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার কবে ঘোষণা করে? এ 26শে জুন 1789 খ্রিস্টাব্দে, বি 26শে জুলাই 1789 খ্রিস্টাব্দে, সি 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে, ডি 26শে জানুয়ারি 1789 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে, যা ব্যক্তি এবং নাগরিকের অধিকার এই ঘোষণাটা করা হয়েছিল। পরে প্রশ্ন, ফ্রান্সের সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক একটি আইন জারি করেছে, যেটা পূর্বে আলোচনা করছি, এবং কার ভূসম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছিল এই আইন অনুসারে? এ গির্জাগুলির, বি যাজকদের, সি অভিজাতদের, ডি সকলের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ গির্জাগুলিতে যে সম্পত্তি ছিল সেগুলি সব বাজেয়াপ্ত করা হয়েছিল সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামক আইন দ্বারা, এবং সেখানেতে অতি অবশ্যই যাজকদের জন্য একটা নতুন সংবিধান কার্যকরী হয়েছিল। পরে প্রশ্ন, রোবসপিয়ার ঘোষণা করেছিলেন রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। তাই রাজা ষোড়শ লুইয়ের বিচার চলাকালীন সময় তিনি কোন কারাগারে বন্দী ছিলেন? এ প্যারিস কারাগারে, বি টেম্পল কারাগারে, সি ভার্সাই কারাগারে, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি টেম্পল কারাগারে। তাহলে আরেকটা কথা তোমরা মনে রাখো যে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই যে বিখ্যাত উক্তিটি কার ছিল? অতি অবশ্যই মনে রাখতে হবে রোবসপিয়ারের এই উক্তিটি ছিল যে রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে, এবং সেই সময় রাজাকে টেম্পল কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।
পরের প্রশ্ন, রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে গিলোটিন নামক যন্ত্রে। এই গিলোটিন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন ডক্টর গিলোটিন। তিনি পেশায় ছিলেন একজন কি? এ বণিক, বি ব্যবসায়ী, সি স্বর্ণকার, ডি চিকিৎসক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চিকিৎসক। এখানে অনেকগুলো তথ্য আছে, মনে রাখবে। গিলোটিন যন্ত্রটি আবিষ্কর্তা কে ছিলেন? ডক্টর গিলোটিন, এটা একটা জিনিস। আর রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল কবে? 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। আর গিলোটিন যন্ত্রটা এরকম একটা, দুটি কাঠের মাঝে একটা ধারালো ভারী কাটারি উপরে ঝুলবে এবং নিচে মানে যে কোনো যে আসামি তাকে আমরা সই করে দেওয়া হবে, তার মাথার ঠিক গলা সোজাসুজি এসে ভারী কাটারিটি উপর থেকে ধারালো কাটারিটি পড়বে এবং তার মস্তিষ্ক অর্থাৎ মুন্ডুটা একদিক হয়ে যাবে এবং ধরটি একদিকে হয়ে যাবে। এইটাই ছিল ওই গিলোটিন যন্ত্র আর কি। পরের প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে 20 এপ্রিল ফ্রান্সের সঙ্গে কোন দেশের তুরনের যুদ্ধ হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ রাশিয়ার, বি অস্ট্রিয়ার, সি প্রাশিয়ার, ডি ইংল্যান্ডের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তুরনের যুদ্ধ হয়েছিল। তুরনের যুদ্ধ অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্সের কবে? 1792 খ্রিস্টাব্দে 20 এপ্রিল। পরের প্রশ্ন, ফ্রান্সের সেপ্টেম্বর হত্যাকাণ্ড 1792 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হয়েছিল। এই সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? এ জাঁ পল মারা, বি রোবসপিয়ার, সি মিরাবো, ডি জাঁ পল আরি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জাঁ পল মারা। এই সেপ্টেম্বর হত্যাকাণ্ডের যিনি নায়ক ছিলেন তিনি হচ্ছেন জাঁ পল মারা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্রান্সের কোন রাজা, এটা রাজ্যে হবে না, রাজা ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? এ হায়দার আলী, বি টিপু সুলতান, সি দ্বিতীয় শাহ আলম, ডি দ্বিতীয় বাজিরাও। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, টিপু সুলতান। পরের প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা ছিল যার হাতে? এ জাতীয় মহাসভা, বি সাধারণ নিরাপত্তা সমিতি, সি কমিউনগুলির হাতে, ডি গণ নিরাপত্তা সমিতির হাতে। তো ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা যার হাতে ছিল সেটি হচ্ছে অপশান ডি, গণ নিরাপত্তা বা জন নিরাপত্তা সমিতির হাতে। কেমন? পরে সন্ত্রাসের রাজত্বকালে যে স্থানে গিলোটিন যন্ত্রের দ্বারা অপরাধীদের শিরশ্ছেদ করা হতো সেই জায়গাটির নাম কী ছিল? এ বিপ্লবের বদ্ধভূমি, বি বিপ্লবের মুক্তভূমি, সি বিপ্লবের ধ্বংসকেন্দ্র, ডি বিপ্লবের উদাসীন কেন্দ্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিপ্লবের বদ্ধভূমি। পরের প্রশ্ন, রোবসপিয়ার এবং তার অনুগামীদের মৃত্যুর পর, সময়টা হচ্ছে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দে, ফ্রান্সে যে সন্ত্রাস চালু হয়েছিল তার নাম হলো এ রেড সন্ত্রাস, বি শ্বেত সন্ত্রাস, সি ইয়েলো সন্ত্রাস, ডি ব্লু সন্ত্রাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শ্বেত সন্ত্রাস। অর্থাৎ রোবসপিয়ারের অনুগামীরা যে সন্ত্রাস চালিয়েছিল তার নাম হচ্ছে রেড সন্ত্রাস। তো তার প্রত্যুত্তরে রোবসপিয়ারের বিরোধীরা যে সন্ত্রাস চালু করেছিল, অর্থাৎ রোবসপিয়ারের মৃত্যুর পর যে সন্ত্রাসটি রোবসপিয়ারের বিরোধীরা চালু করেছিল তার নাম হচ্ছে শ্বেত সন্ত্রাস, মনে রাখবে। পরে 1795 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে নতুন সংবিধান রচিত হয়েছিল যা অষ্টম বছরের সংবিধান নামে পরিচিত, কে রচনা করেছিলেন? এ লাফায়েত, বি ট্যালিরান্ড, সি অ্যাবেসিয়াস, ডি মুনিয়ের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যাবেসিয়াস। পরের প্রশ্ন, ফ্রান্সে সন্দেহের আইন কবে পাস হয়েছিল? এ 1793 খ্রিস্টাব্দে 16 জুন, বি 1793 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর, সি 1793 খ্রিস্টাব্দে 17 জুলাই, ডি 1793 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1793 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট, রোজার ডুকোস ও অ্যাবেসিয়াস এরা তিনজনে একত্রিত হয়ে ফ্রান্সের যে শাসন পরিচালনা করেছিলেন তার নাম? এ কনসুলেট শাসন, বি ডাইরেক্টরি শাসন, সি নর্মাল শাসন, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কনসুলেট বা কনসাল শাসন বা কনসুলেট শাসন।
পরীক্ষা পড়তে পারে যে কনসুলেট শাসনের কারা ছিলেন, তাহলে এইটাও মনে রাখতে হবে, নেপোলিয়ন বোনাপার্ট, রোজার ডুকস এবং অ্যাবেসিয়ান্স। পরের প্রশ্ন, কোন দেশের সেনারা সাদা পায়জামা, গাঢ় নীল জ্যাকেট, লাল পালক দিয়ে সাজানো টুপি পরতো আর হাতে থাকতো মাস্কেট বন্দুক? কাদের? এ ইংল্যান্ডের, বি অস্ট্রিয়ার, সি রাশিয়ার, ডি ফ্রান্সের। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফ্রান্সের সৈনিকরা। পরের প্রশ্ন, দিওয়ানি বিধি, ফৌজদারি বিধি ও বাণিজ্যিক বিধি এগুলি কিসের অংশ ছিল? এ কোড নেপোলিয়নের, বি কোড বিচারের, সি কোড মার্শালের, ডি কোড ক্যাপাসিটির। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কোড নেপোলিয়নের। এবং কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2287 অনেক জায়গায় 82টি, 2287টি মনে রাখবে তোমরা অতি অবশ্যই। পরের প্রশ্ন, আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। কথাটা ঠিকই। জাস্টিনিয়ান যিনি ছিলেন তিনি কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন? এ ইটালীয় সাম্রাজ্যের, বি বাইজেন্টাইন সাম্রাজ্যের, সি তুরস্ক সাম্রাজ্যের, ডি স্পেনীয় সাম্রাজ্যের। এটা খুব কঠিন এবং পুরনো প্রশ্ন, অতি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি বাইজেন্টাইন সাম্রাজ্য। হয়েছে? তো জাস্টিনিয়ান ছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসক। তিনি কী করেছিলেন? প্রথম পৃথিবীর বুকে আইন সংহিতা রচনা করেছিলেন, যা জাস্টিনিয়ান আইন নামে পরিচিত। তো তার পরবর্তী পর্যায়ে আইনগুলোকে শৃঙ্খলিত করেছিলেন বা আইন সংহিতা রচনা করেছিলেন নেপোলিয়ান, যাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে আমরা জানি। পরে নেপোলিয়ান স্পেনের রাজা ফার্দিনান্দকে বলপূর্বক সিংহাসন থেকে সরিয়ে দেন এবং নিজের কোন ভাইকে বসিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অতি অবশ্যই মনে রাখতে হবে। নিজের যে ভাইকে বসিয়েছিলেন তার নাম হচ্ছে এ জেরোমকে, বি আর্মিওকে, সি মার্সিওকে, ডি জোসেফকে। ওর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জোসেফকে তিনি সিংহাসনে বসিয়েছিলেন। কোথাকার? না স্পেনের। স্পেনের রাজা ফার্দিনান্দকে বলপূর্বক সরিয়ে দিয়ে সিংহাসন থেকে উৎখাত করিয়ে তিনি নিজের ভাই অতি অবশ্যই জোসেফ বোনাপার্টকে বসিয়েছিলেন। কোথাকার সিংহাসনে? না স্পেনের, মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন, মিত্রশক্তি জোটের কাছে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিল 11 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে কোন সন্ধি করেছিলেন? পরাজিত হয়ে কোন সন্ধি করেন? এ ফন্টেনব্লু, বি মাউন্টেন ব্লু, সি ফন্টেনরেড, ডি মাউন্টেন স্নো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফন্টেনব্লু। ফন্টেনব্লু সন্ধি তাহলে কাদের মধ্যে হয়েছিল? একদিকে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, হ্যাঁ, আর অপর দিকে ছিল মিত্রশক্তি। মিত্রশক্তির মধ্যে কে ছিল? ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া আর প্রাশিয়া। অপরদিকে ফ্রান্সের মধ্যে। সময়কালটা মনে রাখবে যে ফন্টেনব্লুর সন্ধির সময়কালটা কত? 11 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে ফিরে এসে 100 দিবসে রাজত্ব করেছিলেন, মানে 100 দিন ধরে যে রাজত্বটা, সেটা কবে করেছিলেন? 8 মার্চ 1815 থেকে 29 জুন 1815, বি 19 মার্চ 1815 খ্রিস্টাব্দ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ, সি 20 মার্চ 1815 খ্রিস্টাব্দ থেকে 29 জুন 1815, আর ডি 20 এপ্রিল 1815 খ্রিস্টাব্দ থেকে 29 জুলাই 1815 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মনে রাখবে 20 মার্চ 1815 খ্রিস্টাব্দ থেকে 29 জুন 1815। এই 100 দিন তিনি রাজত্ব করেছিলেন। এটাই জীবনের শেষ রাজত্ব নেপোলিয়ন বোনাপার্টের। পরের প্রশ্ন, 1808 খ্রিস্টাব্দে ভিমেয়ারোর যুদ্ধে আর্থার ওলেসলির নেতৃত্বে ফরাসি বাহিনীকে পরাজিত করেছিল, তখন ফ্রান্সের সেনাপতি কে ছিলেন? এ ক্যানে, বি মেনো, সি রিনো, ডি জুনো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জুনো। তাহলে 1808 খ্রিস্টাব্দে ভিমেয়ারোর জায়গাটার নাম মনে রাখবে, ভিমেয়ারো যুদ্ধ। এই কঠিনগুলোই বেশি পড়ে যায় পরীক্ষায়। তাহলে আর্থার ওলেসলি তিনি কাকে পরাজিত করেছিলেন? না জুনোকে, জুনো, যিনি ছিলেন ফরাসি সেনাপতি। আরেকটু বলে রাখি, এই যে আর্থার ওলেসলি ইনি ছিলেন
আমাদের ভারতবর্ষে 1799 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দের যে লর্ড ওয়েলেসলি তার ভাই, এবং একে মরুভূমির শ্রীগালও বলা হতো। অর্থাৎ ওয়েলেসলিকেও মরুভূমির শ্রীগাল বলা হতো, কারণ তিনি মরুভূমি অনেকগুলি যুদ্ধতে জয়লাভ করেছিলেন। পরে প্রশ্ন, রাশিয়া জারকে চরম শাস্তিদানের জন্য নেপোলিয়ন সুবিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে রাশিয়া আক্রমণ করেন। কতগুলি দেশের সৈন্য নিয়ে এই গ্র্যান্ড আর্মি গঠিত হয়েছিল? এ 30টি দেশ, বি 20টি দেশ, সি 15টি দেশ, ডি 10টি দেশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 20টি দেশের সৈন্য নিয়ে মানে নেপোলিয়ন বোনাপার্ট গ্র্যান্ড আর্মি গড়ে তুলেছিলেন, যার সৈন্য সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষের মতো। পরের প্রশ্ন, ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যখন বড়দিন গ্রামে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যেটি বড়দিনের যুদ্ধ নামে পরিচিত, সেই সময় রুশ সেনাপতি কে ছিলেন? এ পলমুড, বি কুরজোভ, সি পল মোসিনা, ডি লুডঝুভ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কুরজোভ। অতি অবশ্যই এটা মনে রাখতে হবে যে বড়দিনের যুদ্ধের সময় রুশ সেনাপতি ছিলেন তিনি হচ্ছে কুরজোভ। পরের প্রশ্ন, প্রচণ্ড শীতের সময় রুশ গেরিলা বাহিনী নেপোলিয়নের বাহিনীকে ছত্রভঙ্গ করেছিল, সেই গেরিলা বাহিনী কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ নোসাক, বি বাসাক, সি জাসাক, ডি কাসাক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কাসাক। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা হলেন এ লিও রাস্কিন্স, বি লিও টলস্টয়, সি লিও গোগেল, ডি লিও গোর্কি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। ওই যে রাশিয়া অভিযান করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, এবং অতি অবশ্যই রুশ বাহিনী এক হচ্ছে কোসাক গেরিলা বাহিনীর কাজ করেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে পোড়ামাটির নীতিটা গ্রহণ করেছিল রাশিয়া, যার ফলে নেপোলিয়নের প্রায় 12,000 সৈন্য নিহত হয়েছিলেন। তো এই ঘটনাটাকে এই লিও টলস্টয় তার ওয়ার অ্যান্ড পিস নামক গ্রন্থে উল্লেখ করেছেন। পরে প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে নির্বাসনকালে তার মৃত্যু হয়েছিল? 5ই মে 1821 খ্রিস্টাব্দে। এ কর্সিকা দ্বীপে, বি হেলেনা দ্বীপে, সি এলবা দ্বীপে, এবং ডি কিউবা দ্বীপে। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনকালে অতি অবশ্যই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। পরে ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে ইউরোপের সব রাষ্ট্রে অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র কারা অংশগ্রহণ করেনি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে এটা। তুরস্কের সুলতান ও রোমের পোপ, বি ইংল্যান্ড ও স্পেনের রাজা, সি রাশিয়া জার ও অস্ট্রিয়া রাজা, ডি রাশিয়া রাজা ও প্রাশিয়ার রাজা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ তুরস্কের সুলতান এবং রোমের পোপ এরা অংশগ্রহণ করেনি। পরের প্রশ্ন, প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ কে ছিলেন? এ অস্ট্রিয়ার রাজা, বি অস্ট্রিয়ার যুবরাজ, সি অস্ট্রিয়ার চ্যান্সেলর, ডি অস্ট্রিয়ার সেনাপ্রধান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অস্ট্রিয়ার চ্যান্সেলর। পরের প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোগে ট্রোপো বৈঠক বসেছিল কবে? এ 1820 খ্রিস্টাব্দে, বি 1822 খ্রিস্টাব্দে, সি 1830 খ্রিস্টাব্দে, ডি 1823 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1820 খ্রিস্টাব্দে ট্রপোর বৈঠক বসেছিল। পরের প্রশ্ন, সমকালীন যুগধর্ম ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্র। এগুলিকে স্বীকার না করে মানে অস্বীকার করে তিনি পুরাতন তন্ত্রকে টিকে রাখতে চেয়েছিলেন। কার সম্পর্কে এরূপ উক্তি করা হয়? এ ডিউক অফ ওয়েলিংটন, বি প্রথম উইলিয়াম, সি অষ্টাদশ লুই, ডি মেটারনিখ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মেটারনিখ সম্পর্কে বলা যেতে পারা হয়। তিনি ছিলেন চরম রক্ষণশীল, সেই জন্য এই কথাগুলি তার পক্ষে প্রযোজ্য, মানে তার প্রতি প্রযোজ্য আর কি। পরের প্রশ্ন,
1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী পূর্ব রাজবংশের পতন ঘটে এবং পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে অর্লিয়েন্স বংশের কোন রাজা ফ্রান্সের সিংহাসনে বসেন? তো এ লুই নেপোলিয়ন, বি লুই ফিলিপ, সি লুই হার্বার্ট, ডি লুই বোনার্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি লুই ফিলিপ। তো এখানটা অনেকগুলো তথ্য আছে। জুলাই বিপ্লব কবে হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে হয়েছে। সেখানে পূর্ব অংশের পতন ঘটছে এবং সেখানেতে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ সিংহাসনে পান। তো লুই ফিলিপের আগে কে ছিলেন রাজা? অতি অবশ্যই মনে রাখতে হবে অষ্টাদশ লুইয়ের ভাতা দশম চার্লস। পরে প্রশ্ন, দশম চার্লসের সময়ে প্রতিক্রিয়াশীল অর্ডিন্যান্স জারিকারী মন্ত্রীর নাম কি? এ ডিমার্টন, বি ভিলিন, সি পলিগনাক, ডি থিয়ার্স। তো এর সঠিক উত্তর হবে অপশান সি পলিগনাক। দশম চার্লসের প্রতিক্রিয়াশীল যে মন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে পলিগনাক। পরের প্রশ্ন, ফরাসি রাজা ফিলিপের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী ছিলেন গিজো। জনতা গিজোর পদত্যাগ ও তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করলে তার দেহরক্ষীরা জনতার উপর গুলিবর্ষণ করে এবং কতজনকে নিহত করেছিল? এ 13 জনকে, বি 17 জনকে, সি 33 জনকে, ডি 23 জনকে। অপশান ডি 23 জনকে হত্যা করেছিলেন। তো এখানটা অনেকগুলো তথ্য আছে, মনে রাখবে। তো ফরাসি রাজা অতি অবশ্যই ফিলিপেরও প্রতিক্রিয়াশীল একজন মন্ত্রী ছিল, নাম হচ্ছে গিজো। তো এই গিজো পদত্যাগ তিনি খুব মানুষকে অত্যাচার করতে পারলেন বলে তার পদত্যাগ এবং তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছিল সাধারণ জনতা। তাই তার দেহরক্ষীরা গুলিবর্ষণ করে মেরে দিয়েছিলেন এই 23 জন মানুষকে। পরের প্রশ্ন, কেবল সমগ্র ঐক্যবদ্ধ ইতালির জন্য বিপ্লব করো, অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না। এই যে বিখ্যাত উক্তিটি, এটি কার? এ কাউন্ট ক্যাভোরের, বি জোসেফ ম্যাথসিনির, সি জোসেফ গ্যারিবল্ডির, ডি মেটারনিকের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি জোসেফ ম্যাথসিনির। তিনি বলেছিলেন যে সমগ্র ইতালির জন্য ঐক্যবদ্ধ করতে হবে, অন্য কোনোভাবে বা খণ্ডিত আদর্শের জন্য নয়। পরের প্রশ্ন, ইতালির গুপ্ত সমিতিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি। এই কার্বোনারি কথার অর্থ হলো এ জ্বলন্ত অঙ্গারবাহী, বি জ্বলন্ত কাঠবাহী, সি জ্বলন্ত আলোবাহী, ডি জ্বলন্ত লোহাবাহী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হয়েছে জ্বলন্ত অঙ্গারবাহী। কার্বোনারি কথার অর্থ হচ্ছে জ্বলন্ত অঙ্গারবাহী। তো এই ইতালি গুপ্ত সমিতি কার্বোনারির সদস্যরা দিনের বেলা কী করতেন না কয়লা খনিতে নিজেদের কাজ করতেন এবং শ্রমদান করতেন, আর রাতের বেলায় অতি অবশ্যই তারা ঠান্ডা মস্তিষ্কে বসে বসে বিপ্লবী কর্মপন্থা পরিচালনা করতেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, 1862 খ্রিস্টাব্দ থেকে 1871 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে রাশিয়ার কোন চ্যান্সেলর রক্ত ও লোহনীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? এ কুটুজোভ, বি মেটারনিক, সি বিসমার্ক, ডি পলিগনাক। তো এই সঠিক উত্তর হচ্ছে অতি অবশ্যই অপশান কী হবে? অপশান সি বিসমার্ক। তো এই রক্ত ও লোহনীতি ব্লাড অ্যান্ড আয়রন এই বিখ্যাত নীতিটির প্রবক্তা ছিলেন অতি অবশ্যই বিসমার্ক, যিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী, এবং তিনি 1862 থেকে 71 এই সময়কালে মোট 3খানা যুদ্ধ করেছিল। আমার ভিডিওতে দেওয়া রয়েছে, দেখবে তোমরা অন্যান্য ভিডিওগুলোতে দেখলে তোমরা অতি অবশ্যই পাবে সেখানে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তো আজ এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এবং চ্যানেল। ওকে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, চিত্ত শান্ত রেখে সব মনে করো। ওকে, আজ এই পর্যন্তই।